নমস্কার। আজকে আমাদের বিষয় জীবন বিজ্ঞান। এখন লকডাউন চলছে, কেউ স্কুলে আসতে পারছে না। অঙ্গযোজন একদম সহজ ব্যাপার। এই অঙ্গযোজনের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে অঙ্গযোজন কাকে বলে, অঙ্গযোজন এরও আমরা দেখব সুবিধা অসুবিধাগুলো কি কি সেইগুলো আমরা পরিষ্কার করব। অঙ্গযোজন এরও পদ্ধতি আছে। আমি তাহলে এর ক্ষেত্রে কি দেখব, সুবিধা দেখব, এর ক্ষেত্রেও অসুবিধা দেখব, আর কি দেখব যে এর পদ্ধতি, অঙ্গযোজনের পদ্ধতি সেইগুলো আমরা দেখব। সেইখানে এই পদ্ধতির মধ্যে কিছু দেখব যে প্রাকৃতিক পদ্ধতি আছে, প্রাকৃতিক অঙ্গযোজন, প্রাকৃতিক অঙ্গযোজন, আর দেখব কি যে কৃত্রিম অঙ্গযোজন। কৃত্রিম মানে পরীক্ষাগারে মানুষের চেষ্টায় কিভাবে অপত্য জীবের সৃষ্টি করা হয়, এইটা আমরা এখানে দেখব যে কৃত্রিম অঙ্গযোজন। এইখানে দেখব এবার যে এই সুবিধার ক্ষেত্রে, এর ক্ষেত্রেও আমরা দেখব যে আচ্ছা অঙ্গযোজন কাকে বলে, এই জায়গাটা একটু পরিষ্কার করে। আমরা এমনি দেখেছি যে গাঁদা গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই আবার নতুন গাঁদা গাছ হয়, আবার নতুন জবা গাছ থেকেও নতুন মানে ডাল কেটে লাগালেই নতুন জবা গাছের মানে সৃষ্টি হয়। এইগুলো হচ্ছে অঙ্গযোজন। আবার এটাও আমরা খুব খেলা করেছি, এই যে পাথরকুচি গাছ, এই পাথরকুচি পাতা থেকে নতুন গাছ জন্মায়, সেইগুলো আমরা এখানে তাহলে সংজ্ঞাতে কি বলতে পারি যে যে জনন প্রক্রিয়ায় কোনো জীবের অঙ্গ থেকে বা অঙ্গের অংশ বিশেষ থেকে অপত্য জীবের সৃষ্টি হওয়াকে বলা হয় অঙ্গযোজন। সেই অঙ্গযোজনের এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার সুবিধা। এবারে আসবো অঙ্গযোজনের সুবিধাগুলো কি কি। এইখানেও শুধু জনিত্রী একটা জীবের দরকার হয়, এইখানেও দেখব যে খুব অল্প সময়ে অসংখ্য জীব সৃষ্টি করা যায়। আবার দেখব কি যে এখানে সময় খুব কম সময় ব্যয়িত হয়। আর অসুবিধার ক্ষেত্রেও দেখবো নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় না, নতুন জীবের মানে অভিব্যক্তিতে সাহায্য করে না, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। এবারে আসবো এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে বলি যে এরকম প্রশ্ন পড়ে যে তিনটি প্রাকৃতিক অঙ্গযোজনের উদাহরণ দাও বা কৃত্রিম অঙ্গযোজনের উদাহরণ দাও, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এইখানে আসবো যে প্রাকৃতিক অঙ্গযোজন কিভাবে সম্পন্ন হয় প্রকৃতিতে, সেইটা আমরা দেখবো যে অনেক এটা মেনলি উদ্ভিদদের, একদম উদ্ভিদদের ক্ষেত্রে এটা সম্পন্ন হয় এই অঙ্গযোজনটা, প্রাণীদের ক্ষেত্রে হয় না। এইখানে দেখবো প্রাকৃতিক অঙ্গযোজনের ক্ষেত্রে যে মূলজ মুকুলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গযোজন। অনেক গাছের মূল আছে, সেখান থেকে নতুন গাছের জন্ম হয়, যেমন পটল, রাঙা আলু। এই রাঙা আলু বা পটল এইগুলোর মূল থেকে আবার নতুন অপত্য জীবের সৃষ্টি হয়। এই যে অঙ্গ, মূলটা একটা অঙ্গ, মূল কাণ্ড পাতা, এই অঙ্গযোজনে দেখবো যে মূল কাণ্ড আর পাতা এইখান থেকে কিভাবে অপত্য জীবের সৃষ্টি হচ্ছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মূল থেকে মানে মূলজ মুকুল, মূলে মুকুল উৎপন্ন হয়, সেখান থেকে নতুন অপত্য জীবের সৃষ্টি হয়। সেইখানে আমরা দেখতে পাচ্ছি পটল, রাঙালু এই সকল উদ্ভিদের ক্ষেত্রে মূলজ মুকুল থেকে অঙ্গযোজন সম্পন্ন হয়। এরপর আমরা আসছি যে এই যে মূলজ মুকুল সেইখান থেকে মূল থেকে হয়। তারপরে আমরা দেখব যে কাণ্ডজ মুকুল, এই কাণ্ডজ মুকুল, কাণ্ড থেকে অনেক মুকুল উৎপন্ন হয়। আমরা দেখব কাণ্ডর ক্ষেত্রে দু রকম কাণ্ড আছে। একটা দেখব মৃৎগত কাণ্ড। মৃৎগত কাণ্ড মানে যে সকল উদ্ভিদের কাণ্ডগুলো মাটির ভেতরে, মাটির অভ্যন্তরে থাকে। যেমন এখানে আমরা দেখব বুড়িকন্দ, ওল, কচু, আদা, কেমন পেঁয়াজ, এই সকল গাছগুলোর ক্ষেত্রে আমরা দেখব মৃৎগত কাণ্ডের মাধ্যমে তারা এই অঙ্গযোজন সম্পন্ন করে। আমরা যদি একটা ওলের, ছোটবেলায় তো আমরা ওলের দেখেইছি যে এই যে ওলের এইরকম করে গুটি যেগুলো থাকে, এইগুলো হচ্ছে তাদের আমরা দেখব কাণ্ডে যে কাণ্ডজ মুকুল। এই মুকুলগুলোকে কেটে আলাদা করে বা এরা যদি বিচ্ছিন্ন হয়ে মাটিতে আসে, সেখান থেকে আবার নতুন ওল গাছের সৃষ্টি হতে পারে। এইগুলো আমরা আলুর ক্ষেত্রেও দেখব, আলুর ক্ষেত্রেও কাণ্ডজ মুকুল হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই মৃৎগত কাণ্ডের ক্ষেত্রে। আর আরো এক ধরনের কাণ্ড হয় অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড, এই অর্ধবায়বীয় কাণ্ড তাদের ক্ষেত্রে, অর্ধবায়বীয় কাণ্ড কাকে বলে? আমরা তো মৃৎগত কাণ্ড দেখতে পাচ্ছি যারা মাটির অভ্যন্তরে থাকে। অর্ধবায়বীয় কাণ্ড মানে যে সকল কাণ্ডগুলো কিছু অংশ মাটির উপরে, কিছু অংশ মাটির অভ্যন্তরে থাকে।
সেই সকল কাণ্ডগুলোকে বলে অর্ধবায়বীয় কাণ্ড। এইরকম অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমেও অনেক উদ্ভিদ এই অঙ্গজ জনন সম্পন্ন করে। যেমন এর ক্ষেত্রে আমি যদি দেখি একটা উদাহরণ দিই, আমরা এই রিসেন্ট দেখি চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে, সেইখানে আমরা যদি দেখি ঊর্ধ্বধাবক, ধাবক, ঊর্ধ্বধাবক, হস্যধাবক, বক্রধাবক। এই ঊর্ধ্বধাবক একটা উদাহরণ দিই, যে এইরকম করে মাটি আমরা যদি এরকম টবেই একটা চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, এরকম পাতা হয়েছে, তার দেখো মূল থেকে এই দূরে গিয়ে এই যে ঊর্ধ্ব মানে উপরের দিকে উঠছে, এই গিয়ে আবার একটা নতুন গাছ জন্মাবে। এইভাবে একে বলা হয় ঊর্ধ্বধাবক। আবার এইরকম আমরা দেখবো যে বক্রধাবক, বক্রধাবক। এই ঊর্ধ্বধাবক আমরা কিন্তু এর উদাহরণ দেখলাম চন্দ্রমল্লিকা, এর ক্ষেত্রে ঊর্ধ্বধাবক দেখা যায়। আবার বক্রধাবকের ক্ষেত্রে যে এইখানে গাছ ছিল, তার সেইখান থেকে বেঁকে গিয়ে এইখানে আবার গাছ শুরু হলো। যে এই যে অর্ধবায়বীয় কাণ্ড, এইটা আমরা দেখতে পাচ্ছি বেঁকে গেল বলেই তার নাম বক্রধাবক। এইটা যেমন স্ট্রবেরি, মেন্থা, এই রকম গাছের উদ্ভিদের ক্ষেত্রে এই রকম অঙ্গজনন হয়। আবার আমরা যদি কচুরিপানার ক্ষেত্রে দেখি, সেইখানে আমরা দেখব হস্যধাবক, শুধু ধাবকও আছে শুষ্নি, কেমন? এইখানে আমরা দেখব যে এরকম হস্যধাবকের ক্ষেত্রে সেটা খুব ছোট ছোট থাকে বলে আমরা যদি পুকুরের একটা কচুরিপানাকে টানি, পরের কচুরিপানাগুলো চলে আসে, ওদেরকে হাত দিয়ে ধরা থাকে না। এই যে হস্যধাবক, এই যে কাণ্ড, সেই অর্ধবায়বীয় কাণ্ডের সঙ্গে আরেকটা কাণ্ড যুক্ত থাকে, মানে একটা কচুরিপানা হয়েছে তার সঙ্গে আরেকটা জুড়ে আবার একটা কচুরিপানা হয়েছে। এই যে এইগুলো হচ্ছে হস্যধাবক। আর এমনি ধাবক যেমন শুষ্নি, থানকুনি, এই সকল গাছের ক্ষেত্রেও এই অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে এই অঙ্গজ জনন সম্পন্ন হয়। তাহলে এখানে আমরা এইটুকু, এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে যে মানে অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে এমন দুটো উদ্ভিদের নাম লেখো, বা এই রকম পড়তে পারে ঊর্ধ্বধাবক দেখা যায়, মাল্টিপল চয়েসের ক্ষেত্রেও আসতে পারে কোন উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে আমি এখানে অর্ধবায়বীয় কাণ্ডের ভাগগুলো দেখতে পাচ্ছি যে ধাবক, হ্রস্বধাবক, ঊর্ধ্বধাবক, বক্রধাবক, কেমন? এইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড। আর মৃদগত কাণ্ডের ক্ষেত্রে গুণিকন্দ, স্থূলকন্দ, সুদুকন্দ, গ্রন্থিকাণ্ড, এইগুলো আমরা দেখতে পাচ্ছি এই কাণ্ডজ মুকুলের মৃদগত কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন। কেমন? এরপরে আমরা যদি আসি, এটা কাণ্ডজ, তারপরে আসবো পত্রজ মুকুল। এই যে একটু আগে আমি আলোচনা করেছিলাম পাথরকুচি, পত্রজ মুকুলের সাহায্যে অঙ্গজ জনন। একটা পাথরকুচি আমরা যদি দেখি, এইরকম একটা পাতা, তার কিনারা থেকেই নতুন চারা গাছ জন্মায় মূল সহ, এরকম চারা গাছ জন্মাতে থাকে উপযুক্ত পরিবেশ পেলে। এই যে পাতা থেকে, পাতার অঙ্গ থেকে আবার নতুন চারা গাছ জন্ম নিচ্ছে, এইভাবেই জনন সম্পন্ন হওয়াকে বলা হয় অঙ্গজ জনন। এইগুলো প্রকৃতিতে হয় বলে এইগুলোকে আমরা ভাগে ফেলেই দিয়েছি প্রাকৃতিক অঙ্গজ জনন। তাহলে প্রাকৃতিক অঙ্গজ জনন মূলজ মুকুল বা মূল দ্বারা, কাণ্ড দ্বারা, পাতা দ্বারা। মূলের সাহায্যে কারা কারা অঙ্গজ জনন করে, কাণ্ডের সাহায্যে কারা কারা অঙ্গজ জনন করে, তারা আবার দু প্রকার কাণ্ড, মৃদগত কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ড। আবার দেখতে পাচ্ছি পত্রজ মুকুলের মাধ্যমে কিভাবে অঙ্গজ জনন করে। এইটার উদাহরণগুলো আমি ছাত্রছাত্রীদের আবার বলবো যে এইগুলো শুধু সাজিয়ে লিখে, সংজ্ঞা বিবরণ কিছু না, লিখে উদাহরণগুলো রাখলেই তাদের চোখের সামনে ভেসে উঠবে কিভাবে এই জননগুলো সম্পন্ন হয়, তাহলেই তাদের পড়াটা সম্পন্ন হবে। এইখানে দেখছি যে পত্রজোর ক্ষেত্রে আমরা যদি উদাহরণটা লিখেই দিই পাথরকুচি, তাহলেই তার ছবিটা, চিত্রটা মনে পড়বে এবং সে লিখতে পারবে যে পত্রজ মুকুলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে এমন একটা উদ্ভিদের নাম লেখো, সঙ্গে সঙ্গে তার নাম মনে পড়ে যাবে পাথরকুচি। বা কিভাবে সম্পন্ন হয় সে লিখতেও পারবে, যে পাতার কিনারা থেকে উপযুক্ত পরিবেশ পেলে, অনুকূল পরিবেশ পেলে কিনারা থেকেই নতুন চারা গাছ এবং মূল জন্মাতে পারে, হয়ে নতুন চারা গাছ জন্মাতে পারে। এইটা আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক অঙ্গজ জননের প্রকারভেদ বা তার পদ্ধতিগুলো। এরপরে আমরা আসবো যে অঙ্গজ জননের ক্ষেত্রে আরেকটা বলেছিলাম যে কৃত্রিম অঙ্গজ জনন। কৃত্রিম অঙ্গজ জননের তার প্রকারভেদ বা তাকে কাকে বলে বা কিভাবে করা হয়। এই কৃত্রিম অঙ্গজ জনন মানে আমি একটু আগেই বলেছি পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে যে উদ্ভিদের অংশগুলো নিয়ে জনন সম্পন্ন করা হয়, বা মানুষ কৃত্রিমভাবে, শুধু পরীক্ষাগারে নয়, মানুষ কৃত্রিমভাবে জনন সম্পন্ন করায় উদ্ভিদে, তাকে বলা হয় কৃত্রিম অঙ্গজ জনন। আমি এইখানে দেখব যে
কৃত্রিম অঙ্গজ জনন। এই কৃত্রিম অঙ্গজ জনন, এই কৃত্রিম অঙ্গজ জনন তার অনেক পদ্ধতি আছে। যদি একটা দেখি, মানে আমরা যদি এই কৃত্রিম অঙ্গজ জননের আরো একটা বলি যে কলম কাটা, এইটা বললে আরো ভালো বোঝা যাবে যে যে কলম কাটা, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এইখানে প্রথমে যদি দেখি যে শাখা কলম, নামগুলো আসছে এই কলম কাটা থেকে, শাখা কলম বা কাটিং। এই শাখা কলম মানে আমরা একটু আগেই বলেছিলাম যে এই যে গাঁদা গাছের অংশ কেটে লাগিয়ে দিলে আবার নতুন গাঁদা গাছ জন্মায়, আবার জবা গাছের ক্ষেত্রেও নতুন মানে ডাল কেটে লাগিয়ে দিলে, শাখা পোশাখা লাগিয়ে দিলে নতুন জন্মায়। এই যে শাখা, তাহলে সেই শাখা থেকে যখন নতুন কৃত্রিমভাবে মাটিতে লাগিয়ে দিলে আবার নতুন চারা গাছ জন্মায়, তাকে বলা হয় শাখা কলম এই পদ্ধতি। যেমন আমি একটা উদাহরণ পেলাম, জবা, গাঁদা, এই সকল গাছের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি। তারপরে আমরা আসব যে জোড় কলম বা গ্রাফটিং। জোড় কলম, জোড় কলম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, যে এখান থেকে একটু প্রশ্ন আসে, গ্রাফটিং, যে এই জায়গাটা থেকে একটু প্রশ্ন আসে যে জোড় কলম মানে কি জোড় লাগানো হয় বা কোথায় জোড় লাগে। আমরা এখানে দেখব যে একটি উদ্ভিদের উপরের অংশ একটা উদ্ভিদের থাকবে, নিচের অংশ আর একটা উদ্ভিদের থাকবে। এইভাবে জোড় লাগিয়েও অপত্য উদ্ভিদ সৃষ্টি করা যেতে পারে। যে দেখা যাচ্ছে যে নিচের উদ্ভিদটা, নিচের যে অংশটা, আমরা এখানে তাহলে দেখলাম যে জোড় কলমের ক্ষেত্রে যে দুটো একই প্রজাতির জীবের বা একই প্রজাতির উদ্ভিদের দুটি অংশকে পরস্পর জোড় লাগিয়ে একটি অপত্য উদ্ভিদ সৃষ্টি করাকে বলা হয় জোড় কলম। দুটো জীব মানে দুটো একই প্রজাতির জীব, তাহলে আমি উপরের জীব বা উপরের অংশ, এইটা একটা জীব, তাকে বলা হয় সিয়ন। এই সিয়ন কি আর স্টক কি, যার উপরে জোড় লাগানো হয়, নিচের যে অংশটা যাকে জোড় লাগানো হচ্ছে তার নাম সিয়ন, আর নিচের অংশটা তার নাম স্টক। এইখানে দেখব সিয়নটা উন্নত প্রজাতির হয়, সিয়নটা উন্নত প্রজাতির স্টকের থেকে। এইখানে আমি একটু বলে দিই যে নিচের অংশটা যে গাছটা ছিল, সেই গাছ থেকে ভালো ফুল হচ্ছিল না, কি ভালো ফল হচ্ছিল না, সেইখানে আমরা দেখবো যে উপরের অংশটা বলছি উন্নত প্রজাতির, আমার ভালো ফুল হবে। তাহলে ভালো ফুল হওয়া ওই একই, আমি যদি গোলাপ গাছের করি কি অন্য কোনো গাছের, সেই গাছগুলোর যদি আমরা করে থাকি, সেই অংশটা এরকম করে দিলাম যে যেখানে অনেক ভালো ফুল হচ্ছে, সেই উন্নত প্রজাতির, এই তার নাম সিয়ন। সেই সিয়ন অংশটাকে উপরে জুড়ে দেওয়া হয়। আর একটা বলি যে আমরা উদ্ভিদের অন্তর্গঠনটা মোটামুটি পড়েছি, কলা পড়ার সময় পড়েছি, যে ভাজক কলা, স্থায়ী কলা, এগুলো সব পড়েছি। এইখানে আমরা দেখব যে এই জোড় কলমে সাহায্য করে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম কলা, গৌণ ভাজক কলা একটা। এই ক্যাম্বিয়ামটাই কি করে, এই সিয়ন ও স্টকের মধ্যে জুড়ে দিতে সাহায্য করে, তার নালিকা বান্ডিলগুলোকে জুড়ে দেয়। কারণ এই মাটি থেকে স্টক, আমি নিচেরটাকে বললাম স্টক আর উপরের অংশটাকে বললাম সিয়ন। এই স্টক কি করে, মাটি থেকে জল, খনিজ লবণ, খাদ্য শোষণ করে নিয়ে সিয়নকে দেয়। এই খাদ্য জল শোষণ হয় কিসের মাধ্যমে, জাইলেম কোলার মাধ্যমে, নালিকা বান্ডিলের মাধ্যমে। সেই নালিকা বান্ডিলগুলোকে জোড় লাগায় ক্যাম্বিয়াম। উদ্ভিদের একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদের দুটো অংশকে জোড়া লাগিয়ে যখন একটি অপত্য জীব সৃষ্টি করা হয়, তাকে বলা হয় জোড় কলম। এটা গোলাপের ক্ষেত্রে হতে পারে, বা ফলের উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে। কেমন, এইটা আমরা দেখতে পাচ্ছি এই জোড় কলম অঙ্গযোজনের ক্ষেত্রে। তারপরে আর এক ধরনের অঙ্গযোজন আছে, সেটা হচ্ছে গুটি কলম। গুটি কলম, এই গুটি কলম কি, যে কোনো উদ্ভিদের অংশ, এটা আমরা দেখেছি আম, জাম ইত্যাদি এই সকল উদ্ভিদের ক্ষেত্রেও হতে পারে গুটি কলম। যে একটা উদ্ভিদের অংশ, তার উপরের অংশ, শাখা প্রশাখা অংশটাকে একটু চেঁচে দেওয়া হয়, উপরের স্তরটা দিয়ে তার উপরে এই নারকেল চোবড়া, কাদা, গোবর ইত্যাদি দিয়ে বেঁধে দেওয়া হয়। এই যে গুটি তৈরি করা হয়। তারপরে দেখা গেল এখানে জল দিতে দিতে এখান থেকে মূল বের হচ্ছে, মূল নির্গত হয়েছে। পরে মাতৃদেহ থেকে এই অংশটা বিচ্ছিন্ন করে এই উপরের অংশ, মূল সহ গুটি, ওই অংশটাকে মাটিতে রোপণ করলে নতুন অপত্য জীবের সৃষ্টি হয়। একে বলা হয় গুটি কলম। এই গুটির মাধ্যমে কলম হচ্ছে। আরো এক ধরনের কলম, মানে এই কৃত্রিম অঙ্গযোজন আছে, সেটা হচ্ছে দাবা কলম।
এই দাবা কলমটা বেশিরভাগ ক্ষেত্রে লেবু গাছে দেখা যায়। এই যে লেবু উদ্ভিদ আমরা যদি দেখি, রাফলি ছবিগুলো আঁকছি, যে এখানে লেবুর কিছু ডাল এইরকম মাটির প্রায় কাছাকাছি চলে আসে, একটু লতানো টাইপের হয়, সেইটাকে দাবিয়ে এই রকম করে এই মাটি কিছু চাপা দিয়ে দেওয়া হয় দাবিয়ে, পরে দেখা গেল এই জায়গা থেকে আবার নতুন মূল বের হয়, তখন মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন করে এই অংশটাকে নতুন জায়গায় স্থানান্তরিত করলে নতুন জীবের বা নতুন লেবু গাছ সৃষ্টি হতে পারে। এই হলো অঙ্গজজনন। কৃত্রিম অঙ্গজজননের প্রকারভেদগুলি, যে শাখা কলম, জোড় কলম, গুটি কলম, দাবা কলম, সেইগুলো একটু আমার এই সংজ্ঞা বলা মানে সংজ্ঞা বা ব্যাখ্যা খুব মুখস্থ করা দরকার নেই, শুধু উদাহরণগুলো থাকলেই আমরা লিখতে পারবো যে এই জবা গাছ বা গাঁদা গাছ এইগুলো কিভাবে তাদের শাখা প্রশাখা কেটে মাটিতে রোপণ করলে আবার নতুন গাছ জন্মে যায়, শাখা কেটে, ওই জন্য শাখা কলম। আবার কিছু গাছগুলো জোড় লাগানো হয়, মানে স্টক আর সিয়ন কে উন্নত মানের, এই জায়গাটা একটু পরিষ্কার করতে বললাম, এই জায়গাটা থেকে একটু প্রশ্ন আসে যে সিয়ন ও স্টকের মধ্যে বা জোড় কলমে কোনটি উন্নত মানের, সিয়ন আর স্টকের মধ্যে কোনটি উন্নত মানের। আমরা দেখবো যে সিয়ন বা উপরের অংশটি উন্নত মানের হয়, আর যার উপরে জোড় লাগানো হয় তার নাম স্টক, সেটা অনুন্নত মানের হয়। তারপরে দেখতে পাচ্ছি গুটি কলম, তারপরে দেখলাম আমরা দাবা কলম। আর এক ধরনের মানে অঙ্গজজনন বা কৃত্রিম অঙ্গজজনন যেটা পরীক্ষাগারে সম্পন্ন করা হয়, সেটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তার। সেটা এখন খুব খুব কালচার করা হচ্ছে, যে নার্সারিতেও হোক বা এমনি যে বাজারের গাছগুলো বিক্রি হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব মাইক্রো প্রপাগেশন। এইটা কিভাবে সম্পন্ন করা হয় সেইটা আমরা দেখব। মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তার। অনু মানেই বোঝা যাচ্ছে, মাইক্রো মানেই ক্ষুদ্র বা অনু মানেও ক্ষুদ্র। এইখানে আমরা দেখব যে অনুবিস্তার বা মাইক্রো প্রপাগেশন কিভাবে সম্পন্ন করা হয় বা এই অঙ্গজজননটা কেমন মাইক্রো প্রপাগেশন। এইখানে দেখব যে কোনো উদ্ভিদের মূল বা কাণ্ড তার অগ্রস্থ ভাজক কলা বা অন্য অংশ থেকে দেখবো যে অগ্রস্থ ভাজক কলা একদম ছোট ছোট কলা কোষ, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেই কলার মানে ভাজক কলার সেই কোষ থেকে কিভাবে অসংখ্য অপত্যজীব সৃষ্টি করা হয়, সেই পদ্ধতিটার নামই হলো মাইক্রো প্রপাগেশন। প্রপাগেশন করা হচ্ছে মাইক্রো ক্ষুদ্র অংশ নিয়ে, যে ভাজক কলার কোষ নিয়ে কোথায় করা হয়, পালন মাধ্যম। সেই পালন মাধ্যমের মধ্যে অনেক কিছু উপাদান থাকে, সেই উপাদানের মধ্যে আমি এখন আর যাচ্ছি না। সেই কালচার মিডিয়ামে এইখানে তার সব খনিজ লবণ, ভিটামিন, হরমোন সব এর মধ্যে থাকবে। এইখানে মূলের একটু অংশ দিয়ে দেওয়া হবে, কি কাণ্ডের একটু অংশ আর একটা পাত্রে আর একটা পালন মাধ্যমে সেইখানে দিয়ে দেওয়া হলো, একদম ক্ষুদ্র অংশ, মাইক্রো প্রপাগেশন। অসংখ্য এইরকম কালচার মাধ্যমে অসংখ্য ছোট 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 এই অংশগুলোকে দিয়ে দেওয়া হলো, এবার সেখান থেকে সব নতুন গাছ জন্মাতে থাকে। অসংখ্য, খুব অল্প সময়ে লক্ষ লক্ষ গাছ তৈরি করা যায়। এটা কলা গাছের ক্ষেত্রে খুব কলা পালনের কলা গাছ তৈরি করা হয়। এখন যে যারা কলা চাষ করে তাদের ক্ষেত্রে এইগুলো খুব প্রতিপালন করা হয় এই কলা পালনের মাধ্যমে। বা নার্সারিতেও অনেক গাছ আছে যেগুলো এই মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে, এটা খুব অল্প সময়ে যে কোনো ঋতুতে অসংখ্য অপত্য উদ্ভিদ সৃষ্টি করা যেতে পারে। এই উদ্ভিদের কোনো অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে অগ্রস্থ ভাজক কলারই বেশিরভাগ অংশ থেকে যে অসংখ্য ছোট 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 উদ্ভিদ তৈরি করাকে বলা হয় মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তার। এইটা অনেক সময় 2 নম্বরের প্রশ্ন পড়ে, মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তার কি। এটা কিন্তু এক ধরনের কৃত্রিম অঙ্গজজনন, অঙ্গ থেকে অপত্যজীবের সৃষ্টি হচ্ছে, সেই জন্য অঙ্গজজনন। সেই মূল হোক বা কাণ্ড হোক বা পাতার অংশ হোক, সেখানে ছোট ছোট কোষ নিয়ে পালন মাধ্যমে কলা পালন করে তাদের সেখান থেকে প্রথমে মূল উৎপন্ন করা হয়, তারপরে কাণ্ড উৎপন্ন করা হয়, তারপরে ছোট ছোট গাছগুলোকে প্রতিপালন করা হয়। এইকে বলা হয় মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তার। অনেক সময় মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তার কি 2 নম্বরের প্রশ্ন পড়ে বা এর সুবিধাগুলো লেখো। আমরা এইটুকু দেখতে পাচ্ছি যে এটা পরীক্ষাগারে তৈরি করা হয়, এমনকি এইগুলোর একদম নির্বিষকরণ, একদম পালন মাধ্যমগুলো সেখানে আমরা দেখব যে পরীক্ষাগারে অনেক কিছু
সাবধানতা অবলম্বন করতে হয়, সেখানে পোকামাকড়ের কোনো উপদ্রব থাকবে না, এইগুলো আমরা বলতে পারি। যে এইগুলো আর অসংখ্য একই উন্নত ধরনের প্রজাতির, আমি এক ধরনের কলা গাছ চাষ করবো একটা বাগানে, সেইখানে আমি মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে সেখানে আমি 1000টা কলা গাছ এইভাবে আনতে পারি। সেখানে অন্য অঙ্গ যোজনের ক্ষেত্রে মূল কেটে কাণ্ড কেটে কি পাতা থেকে সেটা সম্ভব না। এই ক্ষেত্রে যে যে জায়গাগুলো অঙ্গ যোজনের এই মাইক্রো প্রপাগেশন সম্ভব, সেইগুলো কিন্তু এখন প্রচুর প্রতিপালন করা হচ্ছে মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে অঙ্গ যোজনটা। তাহলে আজকে আমরা এই জননের জায়গাটাতে শুধু অযৌন জনন, অঙ্গ যোজনন এইগুলো একটু দেখলাম। এরপরে আমরা আসছি